মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথার অষ্টাধিকশতম পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম মহারাজ ধৃতরাষ্ট্র পাণ্ডবদের বারণাবতে পাঠাচ্ছেন। সুন্দর জায়গা, শিবের উৎসব আছে, যাও, দেবতার মতো মর্যাদা নিয়ে থাকো, দান ধ্যান করো, এসব ভালো ভালো কথা বলে পাঠালেও যুধিষ্ঠির ব্যাপারটা ঠিকই বুঝলেন। ঘুরতে যাওয়া নয়, তাঁরা আসলে নির্বাসনে যাচ্ছেন বুঝে গেলেন তিনি। ওদিকে দুর্যোধন তাঁর বিশ্বস্ত কর্মচারী পুরোচনকে ভয়ঙ্কর কাজের নির্দেশ দিয়ে বারণাবতে পাঠিয়ে দিলেন। পুরোচনকে শং, ধুনো, গালা ইত্যাদি সহজ দাহ্য পদার্থ দিয়ে একটা বাড়ি তৈরি করে দিতে হবে পাণ্ডবদের জন্য। পাণ্ডবদের খুব সেবা যত্ন করতে হবে। কিছুদিন পর যখন পাণ্ডবরা পুরোচনকে বিশ্বাস করা শুরু করবেন, তখন একদিন তাঁরা ঘুমিয়ে থাকলে তাঁদের বাড়িতে আগুন লাগিয়ে দিতে হবে। পাণ্ডবেরা গুরুজনদের থেকে বিদায় নিয়ে হস্তিনাপুর থেকে বেরিয়ে পড়লেন। পৌর জনপদবাসীরা কৌরবদের গালিগালাজ করতে করতে এবং পাণ্ডবদের সুখ্যাতি করতে করতে সঙ্গে সঙ্গে চললেন। যুধিষ্ঠির বুঝে গেলেন এখনো জনতার মনে তাঁদের জন্য ভালোবাসা বেঁচে আছে। কিছু দূর গিয়ে যুধিষ্ঠির সবাইকে ফিরে যেতে বললেন। মোটামুটি সবাই ফিরে গেলেও কয়েকজন তখনও পাণ্ডবদের সঙ্গে চলছিলেন। এদের মধ্যে পাণ্ডবদের শুভার্থী বিদুর অন্যতম। তিনি ধৃতরাষ্ট্রের মন্ত্রিসভার একজন প্রাজ্ঞ মন্ত্রী বটে, কিন্তু মহারাজ পাণ্ডুর এই অসহায় পুত্রগুলির প্রতি তাঁর অসম্ভব মায়া। কুরুবাড়ির জ্যেষ্ঠ ধৃতরাষ্ট্র এবং তাঁর পুত্রদের ভাবসাব যে পাণ্ডবদের প্রতি মোটেই অনুকূল নয়, সেটা তিনি প্রথম থেকে বুঝতে পেরেছিলেন, এবং বুঝতে পেরেছিলেন বলেই এই অসহায় পিতৃহীন বালকদের প্রতি তিনি পিতৃতুল্য আচরণ করতেন। দুর্যোধনের কাছে কয়েকদিন ধরেই তিনি একটি অচেনা লোককে আসতে দেখছেন। হঠাৎ এই লোকটির সঙ্গে দুর্যোধনকে একান্তে গভীর আলোচনা করতে দেখে, আবার তাকে অশ্বের বদলে অশ্বতরের পিঠে চেপে বারণাবতের পথ ধরতে দেখেই বিদুর সন্দেহ করেছেন কিছু একটা ঘটতে চলেছে। অন্তত এটা যে পাণ্ডবদের বিরুদ্ধে ষড়যন্ত্র, সেটা বুঝতে তাঁর দেরি হয়নি। সন্দেহ ঘটার পরে তিনি চুপচাপ বসে থাকেননি। বিশ্বস্ত লোক দিয়ে তিনি দুর্যোধনের কাছে আসা আগন্তুকের গতিবিধির ওপর নজর রেখেছিলেন নিশ্চয়। নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন, দুষ্টবুদ্ধি মানুষগুলোর মুখ চোখের ভঙ্গি, তাদের ক্রিয়াকর্ম এবং নানান ব্যবহার প্রক্রিয়া দেখে বিদুর বুঝে গেলেন যে দুর্যোধন পুরোচনরা কি করতে চলেছেন। বিদুর যে লোকটিকে ঘোড়ায় চড়ে আসতে দেখেছেন, সে খচ্চরে টানা রথে করে কেন রওনা হলো, সে হস্তিনাপুরের বর্ধমান পুরোদ্বার থেকে বেরিয়ে গিয়ে রথে শীঘ্রগামী ঘোড়া জুতল কিনা, সেসব খুঁটিনাটি খবর জোগাড় করতে বিদুরের দেরি হলো না। আরও একটা ব্যাপার বিদুর নিশ্চয়ই লক্ষ্য করেছেন, বারণাবত হস্তিনাপুরের মতো কোনো বড় শহর নয়, একটি গ্রাম মাত্র। সেখানে শীঘ্রদাহ্য শন তৃণ পাওয়া যাবে নিশ্চয়ই, কিন্তু একটি অতিদাহ্য চকমিলানো বাড়ি তৈরি করতে যে পরিমাণে ঘি, লাক্ষা, চর্বি, ধুনো দরকার, তা বারণাবতের সাধারণ বাজারে মিলবে না। বিদুর পুরোচনকে নিশ্চয়ই হস্তিনাপুরের বড় বাজারে যেতে দেখেছেন। গুপ্তচরের মুখে তিনি নিশ্চয়ই খবর পেয়েছেন যে প্রচুর ঘৃত তৈলের বরাত মিলেছে দোকানদারদের। যতু ধুনোর কণামাত্র আর পাওয়া যাচ্ছে না হস্তিনাপুরের বিপণীগুলিতে। সন্দিগ্ধ ব্যক্তির আকার, ইঙ্গিত, চেষ্টা তথা ব্যবহার ক্রিয়া থেকেই তার ভাব বা অভিপ্রায় বোঝা যায়। বিদুর তাই পরিষ্কার বুঝতে পারলেন যে কুন্তী এবং পাণ্ডবদের পুড়িয়ে মারার পরিকল্পনা পাকা হয়ে গেছে দুর্যোধনের। বিদুর যদি তার সন্দেহ প্রকাশ করে শোরগোল তুলতেন, তাহলে দুর্যোধন ধৃতরাষ্ট্ররা সর্বতোভাবে বিদুরের কথা অস্বীকার করতেন এবং তাতে পাণ্ডবদের ওপর তাদের আক্রোশ আরও বাড়ত। অতএব সামনাসামনি মাথা গরম না করে যে কূটবুদ্ধিতে ধৃতরাষ্ট্র দুর্যোধনেরা চলছেন, সেই কূটবুদ্ধি দিয়েই তিনি উপস্থিত ঘটনার মোকাবিলা করবেন বলে ঠিক করলেন। যুধিষ্ঠিরের আশপাশে তখনও দু একটি লোকজন ঘোরাফেরা করছিল, কিন্তু তাতে বিদুরের কোনো অসুবিধে হলো না। তিনি ম্লেচ্ছ জনজাতির ভাষা জানতেন। ম্লেচ্ছরা সংস্কৃত ভাষায় কথা বলতেন না, যদি বা বলতেন তাদের উচ্চারণ ছিল একেবারেই অন্যরকম। নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন, বিদুরকে বলা হয়েছে প্রলাপজ্ঞ, অর্থাৎ যেসব কথা শুনলে অন্যদের কাছে প্রলাপ বাক্য বলে মনে হয়, বিদুর সেই ভাষা জানতেন।
সুখের বিষয়, বিদুর যে ভাষা জানেন, যুধিষ্ঠিরও সেই ম্লেচ্ছ ভাষা জানেন। অতএব এক প্রাজ্ঞ এবং প্রলাপজ্ঞ হলেন বিদুর, অন্য প্রাজ্ঞ এবং প্রলাপজ্ঞ হলেন যুধিষ্ঠির। মহাভারতের কথা অমৃত সমান। প্রবীর চ্যাটার্জি বলে, শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,00,000 জন 40 পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন। ট্রান্সফর্মিং লাইভস নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিড লাইফ মানে ক্রাইসিস নয়, মিড লাইফ মানে ট্রান্সফরমেশন। বিদুর ম্লেচ্ছ ভাষায় যুধিষ্ঠিরের সঙ্গে কথা বললেও রেখে ঢেকে বললেন, যদি ম্লেচ্ছ ভাষাও কেউ বুঝে নেয়। অতএব প্রলাপ বকার মতোই বিদুর যুধিষ্ঠিরকে বললেন, এতদিন তো রাজনীতির বিষয়, ভরদ্বাজ নীতি, কনিক নীতি অনেক পড়েছ। সেই নীতিশাস্ত্রের বুদ্ধিগুণে এবং অভিজ্ঞতায় শত্রুর উদ্ভাবিত কূটকৌশল যাঁরা বোঝেন, তাঁরা কিন্তু বিপদ থেকে বেরিয়ে আসার উপায়ও বের করে ফেলেন। বিদুর এবার ইঙ্গিত করে বোঝালেন যুধিষ্ঠির এবং তার ভাই তথা জননীর জন্য কেমন বিপদ অপেক্ষা করছে। তিনি বললেন, দেখো বাপু, এমন অস্ত্রশস্ত্র কিন্তু অনেক আছে যা লোহা দিয়ে তৈরি নয়, অথচ সেসব শস্ত্র মানব শরীর শেষ করে দিতে পারে। বিদুর বলছেন, দেখো বাপু, শুকনো গাছের ছোট্ট বনে যখন আগুন লাগে, তখন সেই আগুনই বড় বনের শুকনো গাছে গিয়ে লাগে। বারণাবতের নির্মাতব্য চকমিলানের বাড়ি এবং ছোট্ট পুরোচনের ঘরটির ইঙ্গিত দেওয়ার সঙ্গে সঙ্গেই বিদুর বললেন, এমন দাবানলেও কিন্তু কিছু জীবজন্তু ঠিকই বেঁচে যায়। পশু জগতে এমন প্রাণী আছে যারা সেইভাবেই থাকে যাতে তাদের মরার ভয় থাকে না, তারা ঠিকই বাঁচে। এখানে ইঙ্গিতটা ইঁদুরের দিকে। বনে আগুন লাগলেও গর্তবাসী ইঁদুরের কোনো ভয় নেই, এধার দিয়ে ঢুকে অন্য জায়গা দিয়ে এসে বেরোবে। বিদুরের এই উপদেশ শুনে যদি যুধিষ্ঠির ভেবে নেন, বেশ তো, তাহলে গর্ত খুঁড়ে লুকিয়ে থাকবো মাটির তলায়। কিন্তু বিদুর জানেন তাতে শেষ রক্ষা হবে না। আগুন থেকে বাঁচলেও মাটির তলায় দমবন্ধ হয়ে মরতে হবে সবাইকে। কাজেই বিদুর আরো স্পষ্ট ইঙ্গিত দিলেন, অন্য বন্য প্রাণীর সাজাতে। বললেন, গর্তের ভিতর আশ্রয় নেওয়া সত্ত্বেও মানুষ যদি শত্রুর দেওয়া আগুনের উত্তাপে কষ্ট পায়, তবে সজারুর মতো গর্তের অপর প্রান্তে গিয়ে সেই উত্তাপ থেকে মুক্তি পেতে হবে। যদি এমন প্রশ্ন হয়, ঢোকার পথ, বেরোনোর পথ এসব খুঁজতে হবে কিভাবে? বিদুর বললেন, মানুষ আগে থেকেই ঘুরে ফিরে দিনের বেলায় সব জায়গাগুলো দেখে রাখে। ক্ষত্রিয়ের মৃগয়ার ছলেই হোক, একাকী ভ্রমণের ছলেই হোক, জায়গাগুলো চিনে রাখতে হবে আগে থেকে এবং দিনের বেলায়। সুড়ঙ্গ কেটে যেখানে বেরোনো গেল সেখান থেকে পথ চিনে পালাতে হবে। দিনের বেলায় যদি জায়গা চিনে রাখা যায়, তবে রাত্রিতে আকাশের তারা দেখেই বোঝা যাবে কোন দিকে গেলে সুরক্ষিত রাখা যাবে নিজেদের। বিদুর বলে দিলেন, তোমরা সবাই মিলে 6 জন যেভাবে পালাতে হবে তার কষ্ট কম নয়। সবাইকেই কষ্ট সইতে হবে বটে, তবে এই উপায়ে মৃত্যুর কষ্ট থেকে অন্তত রেহাই পাওয়া যাবে। অন্যান্যদের সামনেই বিদুর এত সব কথা বলে গেলেন, তারা এই প্রলাপের বিন্দু বিসর্গ বুঝতে পারল না। কিন্তু যুধিষ্ঠির সব বুঝলেন। তিনি বিদুরকে সন্দেহমুক্ত করে বলেও দিলেন যে, আমি সব বুঝেছি। বিদুর আরও কিছু দূর পাণ্ডবদের পিছন পিছন গেলেন এবং শেষে সাদর আশীর্বাদ করে বাড়ি ফিরে গেলেন। সবাই যখন চলে গেছেন, রথের গতি যখন কিঞ্চিত দ্রুততর হয়েছে, তখন জননী কুন্তী তাঁর জ্যেষ্ঠ পুত্রের সামনে এসে বললেন, বিদুর যে সবার সামনে কি আবোল তাবোল বলে গেলেন, যা না বললেই বোধহয় ভালো ছিল। তিনি যেন পরিষ্কার করে কিছু বলতেই চাইলেন না। আবার তুমিও বাছা সেই অদ্ভুত কথা শুনে বললে সব বুঝেছি। কিন্তু বাছা, আমরা তো এসব কথার মাথামুন্ডু কিছুই বুঝলাম না। তা যদি মনে করো সেসব কথা আমরা বুঝবো, অথবা যদি মনে করো যে সেসব কথা খুলে বললে অন্য কোনো দোষের সম্ভাবনা নেই, তাহলে বলো না তোমাদের মধ্যে কি কথা হলো। যুধিষ্ঠির কথা লুকোলেন না। তিনি ভাবলেন, বিদুর যা বলেছেন তা যদি সত্যি হয়, তবে সেই দুর্ঘটনা আকস্মিকভাবে তাঁর মা ভাইদের ওপর নেমে না আসাই ভালো। বরঞ্চ এই ব্যাপারে যদি সকলের মানসিক প্রস্তুতি থাকে, তো সেটা ভালোই হবে। যুধিষ্ঠির বললেন, বারণাবতে আমাদের ঘরে আগুন লাগানো হবে মা।
সেটা যেন আমাদের জানা থাকে, বিদুর তাই সাবধান করে দিলেন। তিনি আরও বলে দিলেন, সেখানকার কোনো পথ যেন আমাদের অজানা না থাকে। আমরা যদি আমাদের বিপন্ন অবস্থাতেও কাম ক্রোধ জয় করে ইন্দ্রিয়গুলি নিয়ন্ত্রণে রাখতে পারি, তবে আবারও আমরা রাজ্য লাভ করব। বিদুর সে কথাও বলে দিলেন। জননী কুন্তী কিছু কচি খুকি নন যে ঘরে আগুন লাগবে শুনে তিনি অজ্ঞান হয়ে পড়বেন। তিনি রাজবাড়ির মেয়ে, রাজার ঘরে তিনি মানুষ হয়েছেন এবং হস্তিনাপুরে রাজবধূ হয়ে আশাইস্তক তাঁকে যেসব পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে হয়েছে, তাতে এই আগুন লাগানোর কথায় তাঁর কোনো ভাবান্তর হলো না একবারও। যুধিষ্ঠির বললেন এবং কুন্তী শুনলেন, এই পর্যন্তই। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথা নবাধিক শতম পর্বে। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান।